আর যে খবর এবার নজর রাখবো, অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন, আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। এদিকে আজ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে সরাসরি খারাপ ভাষায় গালাগালি করেছে। মমতা ব্যানার্জি ফেঁসে যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারীও ফেঁসে যায়। দুই দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটা বিভাজনের পরিস্থিতি। আপনারা জানেন দম্বল আসল বনাম এবার ভবন নিয়েও তাদের মধ্যে আরো চওড়া বিভাজন। দিদির কথায় বেদনা হতো, মমতার হাত ছাড়লেন এবার তার ছায়াসঙ্গী। 4 ঘন্টা ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের পর রেজিনগর থানা থেকে বেরোলেন হুমায়ুন কবির। 4 ঘন্টা ধরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলেন হুমায়ুন। 12 থেকে 14 পাতার প্রশ্নের বান হুমায়ুনকে। আবারও 14 জুলাই থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন। কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার। দেখিয়ে দেবো আদালতে কি হয় আর জনতার আদালতে কি হয় দেখিয়ে দেবো। আর ওইসব মাথা থেকে ওই এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কিন্তু বলবে না। এই প্রশ্নটাই এখন কলকাতার হাইকোর্টের বিচারপতির টেবিলে। আর এই প্রশ্নটির উত্তর যদি ভুল দিক দিয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী রাতারাতি প্রাক্তন হয়ে যেতে পারেন। একদিকে শুভেন্দু অধিকারীর ক্ষমতার পতন নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে মমতা ব্যানার্জি বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারীকে সরাসরি গালিগালাজ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজপথে তুলপার পরিস্থিতি হয়। কারণ মমতা লাইভে এসে অনেক কিছুই স্বীকার করে এবং বিজেপি দলের অনেক কুকর্মও প্রকাশ করে। এক পর্যায়ে আমরা দেখতে পারি মমতা এবং শুভেন্দু অধিকারী একজোট হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির গোপনে প্রকাশ্যে অসংখ্য ঘটনা ঘটতেছে। সবকিছুই আপনাদের সামনে উন্মোচন করব। মমতা ব্যানার্জির বক্তব্য, শুভেন্দু অধিকারীর অবস্থা। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আর যে খবর এবার নজর রাখবো, অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে মেনে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে শুভেন্দু অধিকারীকে তিনি মানলেন। তার কারণ কি? আজ ফেসবুক লাইভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার বিভিন্ন বক্তব্য যা ইতিমধ্যে আপনাদেরকে শুনিয়েছি। এবং অবশেষে মুখ্যমন্ত্রীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে। সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, অবশেষে শুভেন্দুকে মানলেন মমতা। দেখো, 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনেও যাননি ইস্তফা দিতে। এমনকি তারপরে তিনি যে সাংবাদিক সম্মেলন কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি উল্লেখ করেছিলেন বা তিনি যে হেরে গেছেন সেটাকে কার্যত স্বীকার করেননি। হারিয়ে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ তিনি করেছিলেন এবং প্রায় দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বক্তব্যের জায়গাতে অনড় ছিলেন। একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা প্রকাশ্যে প্রথম দিকে বলতে না পারলেও পরবর্তী সময় তারাও বলতে শুরু করেন যে ভূমিকা পালন করা হচ্ছে তা যথাযথই নয়, হারটাকে সহজ করে স্বীকার করে নেওয়া উচিত। এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভেঙেও যায় এবং ভেঙে যাওয়া দলে যে সমস্ত নেতারা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার স্বীকার না করার প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে সরব হতে শুরু করেন। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেজে যে লাইভ করেছেন, সেই লাইভের মধ্যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি মেনে নিয়েছেন এবং তার কাজের যে বিষয়, সেই বিষয়ের কথাও তিনি মনে করিয়ে রেখেছেন। আসলে যে 2 মাস পরে তার মেনে নেওয়ার যে বিষয়, তাতে মনে করা হচ্ছে যে এক তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে এবং এমন একটা সময় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বলতে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, তারা ভেঙে বেরিয়ে চলে গিয়েছেন এবং তারা দুষছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে কৌশল, রাজনৈতিক কৌশল, তাকে দাঁড়িয়ে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের এবং যে কল্পনার যে মিশেল তার দুটোর মধ্যে ফারাক কোথায় রয়েছে, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে পরিস্থিতির শিকার তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতাদেরকে হতে হচ্ছে, তাতে এখনো পর্যন্ত যদি হার স্বীকার না করা এবং নতুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে না নেওয়া যদি হতে পারে, তাহলে একটা বিরূপ প্রভাব সমাজের মধ্যে পড়বে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, বিশেষত সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, যে সমস্ত বিধায়করা আলাদা ব্লক তৈরি করেছেন, তারা প্রত্যেকেই কখনো না কখনো গত কয়েকদিনের কথাবার্তার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বক্তব্য রাখা হয়েছিল হার স্বীকার না করার প্রসঙ্গে দাঁড়িয়ে তা ঠিক নয়। এমনকি রাজ্য বিধানসভা অধিবেশনের মধ্যে অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকেও ওই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ কমতে শোনা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকেও নানাভাবে কটাক্ষ করতে দেখতে পাওয়া যায়। এবং 2021 এবং 2026 দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাস্ত হয়েছেন, এবং যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে সেই ঘটনার ক্রম তার রেশ টানতে গিয়ে আজকে যেটা বলেছেন তাতে এটা পরিষ্কার যে বক্তব্য তিনি রেখেছিলেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বিশ্বাস করতে চাইবেন না, বা এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেই কারণেই আজকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে, এবং তার দলের ভাঙন যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই বলছেন এটাই কাম্য ছিল। তবে 2 মাস পরে কেন তিনি করলেন তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাই অনেকেই এই মুহূর্তে বলতে শুরু করেছেন। বেসাবি অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবু বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। আমাদের অনেকে যারা আমাদের সহকর্মী, তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে, কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নাড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড ডে স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমা টিম করে বেড়াচ্ছেন। এটা বাংলার কালচার কোনোদিন ছিল না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম, আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে আই এম সরি টু সে, এটাই আসল সত্য যেটা আমি জেনেছি। আইসিদের দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন, এসপিদের দিয়ে জেলা প্রেসিডেন্টের কাজ করছেন, এটা তাদের কাজ নয়। আমি মনে করি তাদের কাজ মানুষকে আইন শৃঙ্খলা দেয়া, রক্ষা করার দায়িত্ব নেওয়া, মানুষকে রক্ষা করা, শান্তি দেয়া, স্বস্তি দেয়া, শক্তি দেয়া, ভরসা দেয়া। ভরসার বদলে আপনারা কি করছেন? সন্ত্রাস। কেন পুলিশ গিয়ে বলবে? আমি তো জানি যারা গেছে। গাড়ি নিয়ে এসছি, চলুন, হয় যার নাম বলছি তার সাথে গিয়ে জয়েন করুন, আর তা নাহলে লকআপে চলুন।
যারা সহ্য করতে পারেনি ন্যাচারালি আমি তাদের দোষ দিই না। তাদের সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের সম্পদ আছে, তাদের লাগেজ আছে, তাদের ব্যাগেজ আছে, তাদের নানা রকম ব্যাপার আছে। নিশ্চয়ই যার যার পরিবার ভালো থাকুক, এটা আমি চাই। কিন্তু আপনারা মনে রাখবেন আমাদেরও পরিবার আছে। তৃণমূল কংগ্রেস পরিবারটা বৃহত্তর পরিবার, মামাটি মানুষের পরিবার। তাদের ছেড়ে আপনাদের মতো আমি মাথা নত করবো না, আমার দলও করবে না। এটা মাথায় রেখে কাজ করবেন। আর বিজেপি পার্টিকেও বলি আরই, লুট করে এতগুলো সিট পাওয়ার পরেও আপনারা এত সন্ত্রাস করছেন, কবে সন্ত্রাস বন্ধ হবে? নির্বাচনী আনন্দ তো 2 মাস হয়ে গেছে। এতদিন ধরে তো উৎসব চলে না, অন্য উৎসব করতে দেন না, অন্য কাউকে রেড রোডে প্রোগ্রাম করতে দেন না, অন্য কাউকে, এই তো রাম মন্দির কত টাকা দিয়ে মানুষ বানালেন, কত সোনা, কত রূপো, কত দান, কত ধ্যান, আর আজকে राम का नाम आपने बदनाम कर दिया। हिंदुत्व का नाम पे खेला और हिंदुइज्म को आपने फिनिश किया। যেমন দেখছেন না, প্রণামী থালা থেকে শুরু করে, প্রণামী বাক্স থেকে শুরু করে সব রাম মন্দির সবটাই নাকি ওদের সম্পদ। এবং ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতি কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ির তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন। ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান আপনি? আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাবো, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখানোর জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাহলে যারা আজকে লড়াই করছে, জীবন দিচ্ছে, আজকে প্রায় 14-15 জন সুইসাইড করেছে, মারা গেছে, সুইসাইড এবং মারা গেছে, তাদেরটা কি হবে? একবার ভেবে দেখেছেন কি? কোথায় টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে গিয়ে আপনারা তালা দিয়ে চলে এলেন। এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো।
আসল ঘটনা তা নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়, আর অনেক কথা নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।